ক্লাস 9-এর ছেলেদের আগে আমরা সান্দ্রতা এবং পৃষ্ঠটান সম্পর্কে আলোচনা করেছি। ওই অধ্যায়েরই শেষ অংশ, পদার্থ গঠনের শেষ অংশ হলো স্থিতিস্থাপকতা। তো সেটা নিয়ে একটা আলোচনা করি। এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংকে যদি আমি একটু টেনে, ধরো এফ বল প্রয়োগ করলাম, দিয়ে একটু টেনে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কী করবো দেখবো স্প্রিংটা একটু লম্বায় বড় হবে, বল ছেড়ে দিলে আবার ফের ও আগের অবস্থানে ফিরে আসবে। এখানে একটা দণ্ডাকৃতি একটা তার আছে, ধরো এই তারকে যদি টানি তাহলে কী হবে, তারের দৈর্ঘ্য বেড়ে দিতে হবে। আবার বল যদি ছেড়ে দিই তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এখানে একটা ধরো চোঙাকৃতি বস্তু আছে, কী করছি আমি, এই স্পর্শক বরাবর ওপরের তলটায় বল প্রয়োগ করছি, আর নিচের বলটা দুটো সমান এবং বিপরীত দিকে বল প্রয়োগ করছি। তখন কী হচ্ছে, এ দেখো আয়তনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আকৃতিটা পরিবর্তন হয়ে গেছে। এটা বুঝতে না পারলে এটা ভাবো একটা মোটা বই আছে, হ্যাঁ, মোটা বইয়ের যদি তুমি নিচের স্তরটাকে চেপে ধরে ওপরটাকে একটু ঠেলে দাও, তাহলে এই বইটা কী হবে, একটু বেঁকে যাবে। আগে যে অবস্থানে ছিল এখন একটু বেঁকে যাবে, তাই তো, এরকম হয়ে যাবে, এই অবস্থাটা সরে যাবে। সেরকম এটা একটা ধরো এই ডট ডট রেখা যেটা দেখাচ্ছে, এটা একটা ভি আয়তনের একটা বস্তু ছিল, ও চারিদিক থেকে সমানভাবে বল প্রয়োগ করা হয়েছে, ধরো আয়তনের সংকোচন হয়েছে। আবার যদি আমরা বলটা ছেড়ে দিই তাহলে হয়তো দেখা যাবে আগের অবস্থানে ফিরে আসতে পারছে। সবসময় আসবে কি আসবে না সেটা আমরা পরে আলোচনা করব বিস্তারিত। তার মানে যখনই আমরা বাহ্যিক বল কোনো বস্তুর উপর প্রয়োগ করি, তখন কি হয়, ওই বস্তুর মধ্যে এই বাহ্যিক যে বল প্রয়োগ হচ্ছে তার সমান এবং বিপরীত দিকে একটা বলের উদ্ভব হচ্ছে, প্রতিক্রিয়া বলের মতো, যা কি করছে ওকে তার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে গেছে। এই যে ধর্ম, এই ধর্মটাই মূলত স্থিতিস্থাপকতা। এর সঙ্গে আমরা কীভাবে বলবো তাহলে, বাহ্যিক বলের প্রয়োগে কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করা হলে যে ধর্মের জন্য বস্তুটি ওই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারণ করলে বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে পায়, তাকে আমার বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলব। তার মানে আমি যখন অল্প টান প্রয়োগ করেছি, ধরো সামান্য বল প্রয়োগ করলাম, তাহলে প্রসারণ খুব সামান্য হবে, তার মানে তখন প্রতিক্রিয়া বলটা সামান্য হয়েছে। তার মানে বস্তুর মধ্যে আমার বাহ্যিক বলের সমান এবং বিপরীত দিকে, আমি নিচের দিকে টানছি, ওই বস্তুর মধ্যে সৃষ্টি হচ্ছে বিপরীত দিকে একটা বলের সৃষ্টি হয়েছে। সেই বলটা কি করছে, আমার বাহ্যিক বল যেই সরিয়ে নেবো তাকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবে। তাই যে ধর্মের জন্য বস্তুর এই বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করা হলে যে ধর্মের জন্য বস্তুটি এই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারণ করলে বস্তুটি পূর্ব অবস্থান ফিরে পায়, তাকে বস্তুটির উপাদানের স্থিতিস্থাপকতা বলে। বিজ্ঞানের ভাষায় আমরা হয়তো অনেকভাবে একটা রাবারকে একটু টেনে ছেড়ে দিলাম, অল্প সহজে ওকে দৈর্ঘ্য বাড়ানো যায়, তাহলে রাবারে হয়তো স্থিতিস্থাপকতা বেশি। আর একটা ইস্পাতের তার আছে, সেই তারকে টানলেও দৈর্ঘ্য বাড়ছে না, তাহলে স্থিতিস্থাপকতা কম। এটা ভুল ধারণা। বিজ্ঞানের ভাষায় আমরা যার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হবে, তার স্থিতিস্থাপকতা বেশি হবে। তার মানে ধরো আমার কাছে এই পেনের সৌন্দর্যের একটা রাবার আছে আর পেনের সৌন্দর্যের একটা ইস্পাত তার আছে, আমি দেখব এই এতে রাবার, ধরো লালটা, রাবারটা আমি হয়তো 5 নিউটন বল প্রয়োগ করলাম, এর দৈর্ঘ্য অনায়াসে বেরিয়ে চলে গেল। কিন্তু আমি ইস্পাতের তারটায় 5 নিউটন বল প্রয়োগ করছি, দেখছি দৈর্ঘ্য বাড়ছেই না। তার মানে আমার 5 নিউটনের সমান এবং বিপরীত এমন বল এর মধ্যে উদ্ভূত হয়েছে যে 5 নিউটন বলটা একে দৈর্ঘ্য বাড়াতে পারছে না। এটা হয়তো 50 নিউটন বল লাগছে, তবে একে দৈর্ঘ্য বাড়ছে। সুতরাং বিজ্ঞানের ভাষায় আমি বলবো, যার এই আকার, আয়তন বা উভয়ের, এখানে কি আমি দৈর্ঘ্য প্রসারণ করতে যার যত বেশি বল লাগবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। সেই জন্যই রাবার অপেক্ষা ইস্পাতের স্থিতিস্থাপকতা অনেক বেশি। সমদৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ যুক্ত, এটা প্রশ্ন পড়ে তাই একটা আলোচনা করে দিয়ে লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে খাতায়, যে সমদৈর্ঘ্য প্রস্থচ্ছেদ যুক্ত রাবার ও ইস্পাতের মধ্যে সম পরিমাণ বিকৃতি করতে। এই বিকৃতি কি জিনিস আমরা একটু পরে শিখছি। বিকৃতি করছি মানে কি, এই যে দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম তাহলে বিকৃত হয়ে গেল, ঠিক আছে, এর আকার পাল্টে দিয়েছি তাহলে বিকৃতি হয়ে গেছে, এর আয়তন পাল্টে দিয়েছি তার মানে বিকৃতি হয়ে গেছে। বিকৃতি কি জিনিস আমরা একটু পরেই আলোচনা করছি। তা সমদৈর্ঘ্য প্রস্থচ্ছেদযুক্ত রাবার ও ইস্পাতের মধ্যে সমপরিমাণ বিকৃতি সৃষ্টি করতে রাবার অপেক্ষা ইস্পাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়।
অর্থাৎ ইস্পাতে পীড়ন অনেক বেশি, এই পীড়নটাও আমরা আলোচনা করব। সেই জন্য রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তা এই যে স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু মূলত 3 রকমের হয়। প্রথমত এক ধরনের বস্তু আছে যাদেরকে আমরা বাহ্যিক বল যতই প্রয়োগ করি না কেন তার আবার সম্পূর্ণরূপে আগের অবস্থানে ফিরে আসে, তাদেরকে হলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। মনে রাখতে হবে বেশিরভাগ বস্তুই একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। সেই সীমা পেরিয়ে গেলে কিন্তু সে তার মধ্যে স্থায়ী বিকৃতি হয়ে যায়। আমরা বিকৃতিটা বলছি, তারপর আবার এটা বুঝবো। 2 নম্বর হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক, মানে বাহ্যিক বল সরিয়ে নিলে যদি বস্তুর মধ্যে তার বিকৃতিজনিত পরিবর্তিত আকার ও আয়তন থেকে যাবে, তাহলে তাকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। মানে প্লাস্টিক জাতীয় বস্তু, যেমন পলিথিনের ধরন দেখা যায়। আমি সামান্য বল দিচ্ছি, দেখতে দৈর্ঘ্য বেড়ে গেল, বল সরিয়ে নিলাম কিন্তু আগের অবস্থানে আর আসলো না, তাকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। আর পূর্ণ দৃঢ় বস্তু, মানে যে বস্তু ক্ষেত্রে আমরা বাহ্যিক বলের বস্তুর বিভিন্ন অংশের যে পারস্পরিক আমরা যে দৈর্ঘ্য প্রসারণ করছি, তার মানে কি বিভিন্ন অংশের মধ্যে দূরত্বটাকে পরিবর্তন করছি। তাহলে যে সমস্ত বস্তুর বাহ্যিক বলের প্রভাবে তার এই যে বিভিন্ন অংশের পারস্পরিক দূরত্বের কোনো পরিবর্তন করানো যায় না, অর্থাৎ তার আকৃতি বা আয়তনে কোনো পরিবর্তন করানো যায় না, সেই বস্তুকে বলা হয় একান্ত দৃঢ় বস্তু বা পূর্ণ দৃঢ় বস্তু। মনে রাখতে হবে বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় বস্তু নয়, যত বলই প্রয়োগ করা হোক না কেন কিছু না কিছু পরিবর্তন হয়। তবে একটি হীরক খণ্ডকে পূর্ণ দৃঢ় বস্তু হিসাবে ভাবা যেতে পারে, ঠিক আছে। কারণ এদেরকে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য প্রসারণ করতে গেলে ও বস্তুই নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, যেমন ধরো কাঁচের ক্ষেত্রে হয়। তা এই 3 ধরনের স্থিতিস্থাপক বস্তু। এবার স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধাতু পদার্থের সঙ্গে অপদ্রব্য মেশালে ধাতুটির স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়। কিছু কিছু ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বেড়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কমে যায়, বুঝেছো। যেমন ধরো আমি লোহার সঙ্গে কার্বন যদি মেশাই, তাহলে লোহার সঙ্গে কার্বন মেশাইলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, আর সেটা করা হয় স্টেনলেস স্টিলে। হ্যাঁ, শুধু লোহার সঙ্গে আমি কার্বন মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করার সময় তখন অপদ্রব্য মিশানো হয়েছে, তার মানে তার স্থিতিস্থাপকতা বেড়ে গেছে। বিপরীত হয় কিন্তু। তারপরে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বৃদ্ধি করলে সাধারণত স্থিতিস্থাপকতা কমে যায়। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইনভার বলে একটা সংকর ধাতু আছে, তার স্থিতিস্থাপকতা সাধারণত উষ্ণতা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না, ব্যতিক্রমটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে বারবার ধাতুকে বিকৃতি করলে সেটি স্থিতিস্থাপকতা কমে যায়। আমরা বিকৃত মানে এখন যেটুকু বলা হয়েছে তাতে বুঝছি যে বাহ্যিক বল করলে তার আকার আকৃতি বা উভয়ের পরিবর্তন, যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাই হলো বিকৃত। তা বারবার যদি আমি বল প্রয়োগ করছি এবং তাকে বিকৃত করছি, তাহলে তার স্থিতিস্থাপকতা কমে যাবে। আর স্থিতিস্থাপকতা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, কি ধরনের পদার্থ সেটা। একটা পদার্থের এক রকম স্থিতিস্থাপকতা হবে। ইস্পাতের একরকম হবে, তামার একরকম হবে, আবার সীসার একরকম হবে। ইস্পাতের বেশি হবে, সীসার অনেক কম হবে। তারপর হচ্ছে পদার্থের সংনাম্যতা। এই সংনাম্যতা টার্মটা আমাদের এখন সিলেবাসে বেশি নাই, সেই জন্য আমরা এটাকে এড়িয়ে যাব। সংনাম্যতা বলতে আমরা স্থিতিস্থাপকতা 3 রকমের হয় সেটা শিখব। সেখানে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে সংনাম্যতা বলা হয়, তাই সংনাম্যতার উপর নির্ভর করে। এই হলো স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়। এবার হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমরা বলেছি যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে স্থিতিস্থাপক ধর্মের মতো আচরণ করে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার আয়তন বা উভয় পরিবর্তন করলে বাহ্যিক বল যেই সারিয়ে দেবো সে আবার সে তার সম্পূর্ণরূপে পূর্বের আকার আকৃতি আয়তন ফিরে পাবে। সেই জন্য তাদেরকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তা বাহ্যিক বলের যে নির্দিষ্ট সর্বোচ্চ সীমা পর্যন্ত একটি বস্তু পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম লক্ষ্য করা যায়, অর্থাৎ বিকৃতকারী বলের অপসারণে বস্তুটি সম্পূর্ণভাবে পূর্বের অবস্থায় ফিরে যায়, তাকে বলা হয় ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। এবার হচ্ছে বিকৃতি কি জিনিস।
আমরা আগে যা বুঝেছি তারপর বিস্তারিত শিখছি যে বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক স্মরণ ঘটানো। তো বলবে বিভিন্ন অংশের মধ্যে কি করে আপেক্ষিক স্মরণ ঘটে? যেমন ধরো একটা তারকে যদি আমি টেনে লম্বা করি, তা তুমি বলবে এর দৈর্ঘ্য যেমন বাড়বে তেমনি তারটা কি হবে, সরু হয়ে যাবে। তাহলে দু রকমই পরিবর্তন হয়েছে, একটা হচ্ছে এর দৈর্ঘ্যের পরিবর্তন, আর একটা কি যে প্রস্থের পরিবর্তন। সেই জন্য বলা হয়েছে যে বাহ্যিক বলের প্রবাহে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক স্মরণ ঘটে। দেখো দৈর্ঘ্য প্রবাহের কি হয়েছে, স্মরণটা বেড়ে গেছে, আর প্রস্থ প্রবাহের স্মরণটা কমে গেছে, মানে তারা কাছাকাছি চলে এসেছে। সেই জন্য এই আমরা ব্যবহার করেছি যে আপেক্ষিক স্মরণ। ফলে বস্তুটির দৈর্ঘ্য, আকার বা আয়তন এর পরিবর্তন হয়। যেমন এর আগে যে উদাহরণ বলা হয়েছে, একটা গোলকাকৃতি বস্তু ছিল, তার চারিদিক থেকে লম্বভাবে বল প্রয়োগ করা হয়েছে, দিয়ে গোলকাকৃতির আয়তনটা কমে গেছে, তাহলে এর আয়তনে পরিবর্তন হয়েছে। আবার একটা বইয়ের ক্ষেত্রে ধরো এই একটা মোটা বই আছে, এই মোটা বইটা আমি যদি এই রকম করে যদি সরিয়ে দিই, তাহলে কি ওপর দিকে নিচের স্তর সাপেক্ষে ওপর স্তরটা বল প্রয়োগ করলে এর আকৃতি পরিবর্তন হয়েছে, আয়তনে কোনো পরিবর্তন হয়েছে, বই কোনো আয়তনে পরিবর্তন হয়, টোটাল আয়তন ঠিক আছে, কিন্তু উপর দিকটা সরিয়ে দিচ্ছি, এরকম বিকৃতি হয়ে গেছে, এটাকে পার্শ্ব বিকৃতি বলবো, আমরা পরে শিখবো। তা বাহ্যিক বলের প্রবাহে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক স্মরণ ঘটে, ফলে বস্তুটির দৈর্ঘ্য, আকার বা আয়তনে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন কি বলবো, বিকৃতি। বস্তুর প্রতি একক মাত্রায়, মাত্রা মানে যে জিনিসটা আমি নির্ণয় করতে চাইছি, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, প্রস্থ হলে প্রস্থ, আয়তন হলে আয়তন, যে মাত্রার পরিবর্তন হয় তাই হলো বিকৃতির পরিমাণ। মানে এটা গাণিতিকভাবে বুঝলে ব্যাপারটা সহজ হয়। ধরো আমার কাছে এল দৈর্ঘ্যের তার ছিল, ঠিক আছে, আমি বল প্রয়োগ করেছি এফ, যার ফলে এর দৈর্ঘ্য প্রসারণ হয়েছে ছোট হাতের এল। তাহলে দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিকৃতি হবে ওই কতটা দৈর্ঘ্যের প্রসারণ হলো, স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে। তাহলে তখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এই প্রাথমিক দৈর্ঘ্যটা একক ধরতে হবে। সেই জন্য বলছে বস্তুর প্রতি একক মাত্রায়, এটা মাত্রার কি, দৈর্ঘ্য, যে মাত্রা পরিবর্তন হয়, কি পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, তখন এই বিকৃতি বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। আয়তন বিকৃতিকে বলবো না, প্রাথমিক আয়তন কত ছিল আর এখন কত। ধরো আমার একটা আয়তন ছিল, প্রথমে ভি আয়তন ছিল, যে আমি ওকে বল প্রয়োগ করেছি, দিয়ে আমার আয়তন এরকম হয়েছে, কতটা আয়তনের পরিবর্তন হয়েছে, ডেল্টা ভি পরিমাণ কমে গিয়েছে। আগের আয়তন কত ছিল, ভি, তাহলে এর আয়তন বিকৃতি হবে ডেল্টা ভি, মানে কতটা আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এটা হলো আয়তন বিকৃতি। আর কৃন্তন বিকৃতি, কৃন্তনটা মানে আমি কি বললাম, যে আমার যেরকম ছিল বস্তু, এই বই দিয়ে বোঝাই, তাহলে বোঝাটা সহজ হয়ে যাবে, যে এই উপরের স্তরটাকে আমি বল প্রয়োগ করেছি, যার ফলে কি হবে, উপর স্তরটা এখন আর এইখানে না, একটু সরে এসেছে, আকৃতিটা এরকম হয়ে গেছে, ধরো আঁকাটা এরকম হয়ে গেছে, মানে মেঝেটা ঠিক আছে, কিন্তু উপর স্তরটা একটু আগের চেয়ে সরিয়েছে। তাহলে কতটা সরে এলো, এই যে থিটা দিয়ে সূচি করবো, তখন ওর আকৃতির পরিবর্তন হলো, তাকে বলবো কৃন্তন বিকৃতি বা পার্শ্বীয় বিকৃতি। তাহলে বিকৃতি একই ধরনের দুটি রাশি অনুপাত, হয় দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এখানে আয়তন বাই আয়তন, এখানে আকৃতি বাই তার প্রাথমিক আকৃতি। সেই জন্যে বলা হয়েছে এগুলো একটা এককহীন রাশি এবং এককহীন রাশি, এবং এদের মাত্রাও নাই। এরপর বলছি পীড়ন। তো পীড়ন কি জিনিস না, আমি যখনই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেই বস্তুর ভেতরে বাহ্যিক বলের সমান এবং বিপরীত অভিমুখে একটা বলের উদ্ভব হয়। প্রতি একক ক্ষেত্রফলে ওই বস্তুর মধ্যে কতটা বল সৃষ্টি হলো, সেটাই হলো তার পীড়নের মান। তাহলে সংজ্ঞা বলা হয়েছে, কোনো বস্তুকে বাহ্যিক বলের প্রবাহে বিকৃত করার চেষ্টা করা হলে বস্তুর অভ্যন্তরে ওই বলের বিরুদ্ধে একটি প্রত্যানয়ক বলের সৃষ্টি হয়। প্রত্যানয়ক মানে রিস্টোর করা হয়, তাকে আগের অবস্থায় নিয়ে যাবে, যে প্রত্যানয়ক বলটা। একক ক্ষেত্রফলে সৃষ্ট এই প্রত্যানয়ক বলের মানকে বলা হয় পীড়ন। রিস্টোর কথাটা আমি ব্যবহার করি এই কম্পিউটারের ক্ষেত্রে, যে তাকে পূর্বের অবস্থানে নিয়ে যাওয়া। তেমনি যখনই কোনো একটা বস্তুর উপর আমি বাহ্যিক বল প্রয়োগ করছি, দিয়ে তার
বিকৃতি করার চেষ্টা করছি, হয় দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর কিংবা আয়তন বরাবর, কিন্তু তার আকৃতির পরিবর্তন কিন্তু বিকৃতি করার চেষ্টা করছি, তখন কি হয়েছে, বস্তুর ভেতরে, এটা বস্তুর নিজস্ব ধর্ম, ওই বলের বিরুদ্ধে একটি প্রত্যানয়ক বল বা রিস্টোরিং বলের সৃষ্টি হয়েছে। সেই বলটা একক ক্ষেত্রফল কতটা সৃষ্টি হলো তার মানটা কি বলবো আমরা, পীড়ন। মানে কতটা প্রত্যানয়ক বল হয়েছে বাই তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে কোনো বস্তুর আমরা এই সংখ্যাটাকে আরো সহজ করে দিতে পারি, যদি এই টার্ম দুটো বাদ দিই, ধর এইটা বলার দরকার নাই আর এইটা বলার দরকার নাই, তাহলেও চলবে, এই শব্দ দুটো না বললেও চলবে। এটাও বলতে পারি, কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করা হলে বস্তুটির অভ্যন্তরে একটি প্রত্যানয়ক বলের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফলের সৃষ্ট এই প্রত্যানয়ক বলের মানকে পীড়ন বলে। পীড়ন সমান কি, প্রত্যানয়ক বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এই প্রত্যানয়ক বলটা কি, প্রত্যানয়ক বলটা হচ্ছে বাহ্যিক বলের সমান, সেই জন্য প্রত্যানয়ক বলকে বাহ্যিক বল দ্বারা আমরা প্রতিস্থাপিত করেছি। মনে রাখতে হবে যে প্রত্যানয়ক বল বস্তুর মধ্যে তৈরি হয়েছে আর বাহ্যিক বলটা আমরা প্রয়োগ করেছি, এবং প্রত্যানয়ক বলের অভিমুখ বাহ্যিক বলের অভিমুখের বিপরীত অভিমুখী। বাহ্যিক বল আমি চেষ্টা করছি বাইরের দিকে টেনে লম্বা করতে, আর বস্তুর ভেতরে প্রত্যানয়ক বলটা কি না, আমার আগে অবস্থানে ফিরে যাব, সেই জন্য। তাহলে এর একক কি হবে, এই বাহ্যিক বলের একক ধরো সিজিএস পদ্ধতি হলো ডাইন, আর ক্ষেত্রফল একক সেমি স্কোয়ার, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, এছাড়া হবে নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রাকে হবে মাত্রা, বলের মাত্রা এম এল টি টু বা -2 বাই এল স্কোয়ার, তাহলে এল -2 1 -2 তাহলে -1, তাহলে মাত্রা হবে এম এল টু -1 টি টু পার -2। এরপর এই হুকের সূত্র, এক লাইনের সূত্র, কিন্তু পরীক্ষায় পড়ে খুব গুরুত্বপূর্ণ। কি জিনিস, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। যদি আমি এই যে বাহ্যিক বল প্রয়োগ করছি, সেই বাহ্যিক বলটা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, মানে যে সীমার মধ্যে থাকলে ওকে বাহ্যিক বল অপসারণ করলে বস্তু তার আগের অবস্থানে ফিরে যাবে, সেই সীমার মধ্যে যদি থাকে তাহলে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। অর্থাৎ পীড়ন এবং বিকৃতি যদি অনুপাত করি, যে হুকের সূত্র বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি করলে কি পাবো, পীড়ন বাই বিকৃতি করলে একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবককেই আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। পীড়ন এবং বিকৃতি অনুপাতকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার আমরা মনে রাখবো যে পীড়ন ও বিকৃতির মধ্যে বিকৃতি হলো মৌলিক। কেন না, কোন স্থিতিস্থাপক বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করলে বিকৃতি সৃষ্টি হয়, আর এর ফলে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয় তাই হলো পীড়ন। তাহলে পীড়ন বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে, কিন্তু বিকৃতি করেছি বলে তবেই পীড়ন সৃষ্টি হয়েছে, তাই বিকৃতি হলো মৌলিক। 1 নম্বর প্রশ্নের সময় মনে রাখতে হয়। তাহলে আমরা এবার শিখছি কি, যে হুকের সূত্রের গাণিতিক রূপ কি, পীড়ন এবং বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে পরস্পর সমানুপাতিক, অতএব পীড়ন বা বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার ধরো আমরা এই গুণাঙ্কের মান কেমন কি বিকৃতি করছি তার উপর বিভিন্ন রকম হয়। ইয়ং এর গুণাঙ্ক কি জিনিস সেটাও হয়। এটা কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে এই ধর্মটা দেখা যায়, কারণ তাদের নির্দিষ্ট আকৃতি আছে। ধরো আমার কাছে এল দৈর্ঘ্যের একটা দণ্ড ছিল, আমি তার উপর এফ বল প্রয়োগ করছি। এফ বলটা কি করে প্রয়োগ করছি, ধরো এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি আংটার সাহায্যে, যে আমি দেখলাম এর দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল এল, ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেছে। এবার এর তাহলে এর মধ্যে বিকৃতি কতটা হয়েছে, বিকৃতি হয়েছে স্মল এল বাই ক্যাপিটাল এল। একটু আগে শেখাচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কি জিনিস, ধরো এফ বল প্রয়োগ হয়েছে, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এ, তাহলে এফ বাই এ, এটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য বিকৃতি কত জিনিস, দৈর্ঘ্য বরাবর কতটা দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে ফার্স্ট ইন্টু লাস্ট করলে এফ এল বাই এ এল। এবার এফটা যদি আমি এম জি ওজন দিই তাহলে এটা এম জি এল,
আর এটাকে যদি আর ব্যাসার্ধের তার ধরি তাহলে পাই আর স্কয়ার ইন্টু এল। তাহলে এটাকেই বড় হাতের ওয়াই দিয়ে সূচিত করা হয়, এটা বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্ক দেখো, এইটি তো বিকৃতি কোনো একক নাই, তাহলে ইয়ং এর গুণাঙ্কের যা একক, পীড়নের একক 1। তাহলে পীড়নেরও যা একক, ইয়ং গুণাঙ্কেরও তাই একক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা তাই দেখব। এইভাবে আমাদের যে 3 রকম আমরা বিকৃতি বললাম, আয়তন বিকৃতি এবং কিন্তন বিকৃতি, সেরকম 3টে গুণাঙ্ক আমরা পাবো। তা আমাদের ক্লাস 9-এ এই শুধুমাত্র ইয়ং এর গুণাঙ্কটাই আছে, তাই আমরা এই পর্যন্তই থেমে যাব। এরপরে আর একটা অংশ আছে, সেটা বলা হয়েছে স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং কি জিনিস? আমাদের পেনে যেমন লেখার রিফিলের মধ্যে একটা স্প্রিং থাকে, সেরকম মোটরসাইকেলে যে কোনো যানবাহনের চাকার মধ্যে সেখানে চাকাটা যেখানে লাগানো থাকে, ধরো রাস্তায় ঝাঁকুনি যাতে না হয় সেই জন্য স্প্রিং লাগানো থাকে। তা ধরে নিলাম আমার কাছে একটা ধরো স্প্রিং আছে, আমি এর এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করলে এর আমার দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে এক্স, তাহলে আমি লিখতে পারি এফ সমানুপাতিক এক্স। যত বেশি বল প্রয়োগ করবো তত দৈর্ঘ্যের প্রসারণ বেশি হবে। তাহলে এফ সমানুপাতিক এক্স যদি হয়, তাহলে এফ সমান একটা সমানুপাতিক ধ্রুবক কে ইন্টু এক্স। তাহলে এই কে সমান বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। কে সমান হচ্ছে এফ বাই এক্স। এই কে কি বলা হবে? স্প্রিং এর বল ধ্রুবক। অর্থাৎ এক্স সমান যদি 1 ধরি, তাহলে যতটা বল লেগেছে তাকে বলবো বল ধ্রুবক। মানে একক দৈর্ঘ্যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল কি বলা হবে? ওই স্প্রিং এর বল ধ্রুবক। ঠিক আছে। এবার দৈনন্দিন জীবনে আমরা এই ভঙ্গুর পদার্থ, নমনীয় পদার্থ আর প্রসার্য পদার্থ, এই 3টি পদার্থ কারা কারা এবং কেমন, সেইটি বললে আমাদের আজকের আলোচনা শেষ হবে। ভঙ্গুর পদার্থ কাদেরকে বলবো না? যে সমস্ত পদার্থের বাহ্যিক বল ক্রিয়া করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার অল্প পরেই এই পদার্থ তৈরি বস্তু সহজে ভেঙে যায়, বা ওই পদার্থ দিয়ে তৈরি তারটি ছিঁড়ে যায়, সেই পদার্থকে বলবো ভঙ্গুরতা। এই জাতীয় পদার্থের সহন সীমা ও স্থিতিস্থাপক সীমার ব্যবধান খুবই কম, যেমন কাঁচ, সিরামিক, কাঁচা লোহা, এসব হলো ভঙ্গুর পদার্থ। নমনীয় পদার্থ কাদেরকে বলবো? স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে পীড়ন আরো বাড়ালে হুকের সূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে। পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে বিকৃতি আগের তুলনায় দ্রুত হারে বাড়ে। এই সময় পীড়ন অপসারিত হলে তারটির দৈর্ঘ্য আবার ফিরে পায় না, কিছুটা স্থায়ী বিকৃতি থেকে যায়। পদার্থের বিকৃতি রয়ে যাওয়ার ধর্মটাকে বলা হয় নমনীয় পদার্থ। বুঝছো? তামা, সোনা, লোহা এগুলো সবাই স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেলে, মানে এটা বলতে চাইছে কি, আমার এই দৈর্ঘ্য ছিল, আমি বল প্রয়োগে স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে, তাহলে একটু বেড়েছে, এই বাড়া দৈর্ঘ্য থেকে যাবে, কিন্তু ছিঁড়ে টিড়ে যাবে না, তাদের বলেছে নমনীয় পদার্থ। আর প্রসার্যতা বা প্রসার্য পদার্থ, স্থিতিস্থাপক সীমার বাইরে যে সমস্ত পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হবে, সবসময় একই দিকে ওর দৈর্ঘ্যটা হলেও বাড়লে দৈর্ঘ্য বাড়বে, প্রস্থটা বাড়বে না, তাহলে সেই সমস্ত পদার্থকে বলবো আমরা প্রসার্যশীল পদার্থ। আর তাদের এই যে ধর্ম, তাদেরকে বলা হয় প্রসার্যশীলতা। এই 3টি জিনিস আছে আমাদের সিলেবাসে, এর বাইরে আর আমাদের কিছু নাই, সুতরাং এটাকে আমরা মনে রাখবো। আর একবার বলছি, ভঙ্গুর পদার্থ কাদেরকে? যেসব পদার্থ বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থ অল্প বিকৃতি পর সহজে ভেঙে যাবে। ঠিক আছে। যেসব পদার্থ বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি দিয়ে অল্প বিকৃতির পর, তাহলে এদের বৈশিষ্ট্য অল্প বিকৃতির পর সহজে ভেঙে যায়। ঠিক আছে। তাদেরকে বলো ভঙ্গুর পদার্থ। এ কারা? এটা কাঁচ, সিরামিক, এরা। নমনীয় পদার্থ, যেসব পদার্থের বাইরে বল প্রয়োগগুলো অনেক বেশি বিকৃতি ঘটালে ভেঙে পড়বে না, তাদের নমনীয় পদার্থ বলবো। ভেঙে পড়বে না, এদের স্থায়ী একটা বিকৃতি থেকেই যাবে। ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার বাইরে পড়লে অ্যালুমিনিয়াম, তামা, সোনা, রূপা ইত্যাদি হলো নমনীয় পদার্থ। আর প্রসার্য পদার্থ, যেসব পদার্থের বাহ্যিক বল প্রয়োগ করে অনেকটা প্রসারিত করা যায়, তাদের প্রসার্য পদার্থ বলা হয়। ইস্পাত হলো খুব ভালো একটা প্রসার্য পদার্থ। এই পর্যন্তই শেষ।